ছাত্র হত্যার পক্ষে, মানুষ হত্যার পক্ষে, গুমের পক্ষে, দুর্নীতির পক্ষে, লুটের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেখার পক্ষে আপনি দালালি করবেন? এটা তো হতে পারে না। এটাকে বলতাম নতজানু না, আমি রূপসিদ্ধার সাংবাদিকতা বলি। আমি বলি এটা কৃতদাসের সাংবাদিকতা, দাসত্ব ভিত্তিক সাংবাদিকতা। আমরা তো আমাদেরকে কখনো দেখেছেন জামাত ইসলামের কোনো প্রার্থীর পক্ষে আপনার মিছিল করতে? আপনাকে কখনো দেখেছেন বিএনপির কোনো এমপির পক্ষে গিয়ে ক্যাম্পেইন করতে? আমাদেরকে কখনো দেখেছেন বিএনপি অথবা জামাতের পক্ষে আপনার নমিনেশন পেপার সংগ্রহ করতে? সাংবাদিকের গায়ে হাত দেওয়া যাবে, এটা হচ্ছে যদি আমাদের অপরাধ হয়ে থাকে আপনারাই মিছিল করবেন। আমরা তারপর বিভিন্ন আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রতীক্ষা অনেক কিছু হয়েছে। সরকার তদন্ত করেছে, তদন্তের পর একটা কমিটি করেছে, সেই কমিটির দায়িত্ব আমরা নিয়েছি। আমি আপনাদেরকে প্রশংসা করি, সাধুবাদ জানাই। আপনারা সেফগার্ড হিসেবে কাজ করছেন। জাতীয় ঐক্যের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যেখানে হুমকি দেখবেন আপনারা, সেখানে আপনারা যদি এইভাবে সোচ্চার হন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো এবং এটা নিশ্চয়তা দিচ্ছি আমরা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করি নাই, করবো না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাকে আজকে আমাদের জামাতকে আপনারা সুযোগ করে দিয়েছেন, আমাদের দাওয়াতে এসেছেন। সবার বক্তব্যের মাধ্যমে আপনারা যারা রেখেছেন, বিশেষ করে প্রত্যেকের বক্তব্যগুলো শুনেছি। আমরা চাই এই প্রেস ক্লাব চট্টগ্রামবাসী সর্বস্তরের মানুষ, এই প্রেস ক্লাবের দরজা তাদের সবার জন্য খোলা থাকবে। আর অতীতে যারা প্রেস ক্লাবকে ব্যবহার করেছে, শাহনওয়াজ ভাইয়ের কণ্ঠে মিলিয়ে বলতে চাই, যারা যতটুকু অপরাধ করেছে সেগুলো অবশ্যই প্রেস ক্লাবের যারা সত্যিকার অর্থে প্রেমিক যারা রয়েছে তাদের সবাইকে আছে। সেই অনুসারে আগামী পদক্ষেপ অবশ্যই যারা এখানে রয়েছেন তারা আমার মনে হয় সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই রয়েছে। পুরস্কার যখন চাইলে তখন তিনি বললেন, তখন বাপ বললো, ওকে তোমার এত বড় লম্বা ঠোঁট যে আমার গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে দুঃসাহসিকতার সহিত, এটাতে সিবিআই তোমাকে, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার, আমার একটা পুরস্কার ছাড়ো। 17 বছর জোর নির্যাতনের মুখে শত শত লোক স্বাগত বরণ করেছেন, শত শত লোক বঙ্গ হয়েছেন, গুম হয়েছেন, যাদের আত্মীয় স্বজনরা এখনো তাদের স্বজনদের মৃত্যুবার্ষিকী কখন, খবর কোথায়, জিয়ারত করবেন কেমনে, জানাজানিহীন ভাবে তাদের হদিস ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমাদের ভাগ্য কিন্তু আওয়ামী লীগ তাদের মতো বরণ করতে দেন, এটা আল্লাহর রহমত। 100 বার সত্য বলে মিথ্যা পরিণত করার যে তথ্য দিয়েছিলেন ওটা ঠিক তার মতোই। গত 15 বছর ধরে আমরা এক শ্রেণীর এমবেডেড, আমি বলবো না, একটা গণমাধ্যমের আলকেল্লা পরে একটা নিষ্ঠুর গণমাধ্যমের একটা গোষ্ঠী চক্র আমরা দেখেছি, যাদের কাছ থেকে ফেসিবাদের সপক্ষে বয়ান তৈরি করা, ফেসিবাদের পক্ষে মতামত আপনার করা, মোবিলাইজ করা, ফেসিবাদকে জায়েজ করানো এবং ফেসিবাদের যত অপকর্ম আছে সবগুলোর পক্ষে সাফাই গাওয়া। আমরা এটাকে বলতাম নতজানু না, আমি রূপসিদ্ধার সাংবাদিকতা বলি। আমি বলি এটা কৃতদাসের সাংবাদিকতা, দাসত্ব ভিত্তিক সাংবাদিকতা। আমরা তো আমাদেরকে কখনো দেখেছেন জামাত ইসলামের কোনো প্রার্থীর পক্ষে আপনার মিছিল করতে? আপনাকে কখনো দেখেছেন বিএনপির কোনো এমপির পক্ষে গিয়ে ক্যাম্পেইন করতে? আমাদেরকে কখনো দেখেছেন বিএনপি অথবা জামাতের পক্ষে আপনার নমিনেশন পেপার সংগ্রহ করতে? আমাদেরকে কখনো দেখেছেন বিএনপি অথবা জামাতের যত ধরনের রাজনৈতিক অপকর্ম অথবা কুকর্ম আছে এগুলোর পক্ষে সাফাই গাইতে? আমরা তো এটা কখনো করিনি। হ্যাঁ, আমার একটা মত থাকতে পারে, আমার একটা পথ থাকতে পারে, আমার একটা দম্পা, একটা বিলিভ, একটা ফেথ থাকতে পারে। এই বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে আপনার নাস্তিক থাকবে, বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, কমিউনিস্ট পার্টি থাকবে, কোনো অসুবিধা তো নেই। কিন্তু আপনি ছাত্র হত্যার পক্ষে, মানুষ হত্যার পক্ষে, গুমের পক্ষে, দুর্নীতির পক্ষে, লুটের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেখার পক্ষে আপনি দালালি করবেন? এটা তো হতে পারে না। আপনি তো ডবল স্ট্যান্ডার্ড। আপনি যখন সুযোগ হয় আপনি সাংবাদিকতার ধর্ম ব্যবহার করবেন, আর আপনি লুটপাট এবং 2 নম্বরে করার জন্য, ব্ল্যাকমেল করার জন্য আপনি বলবেন আমি আমেরিকান কর্মী, আমি মুজিববাদের সৈনিক।
যেখানে একজন মাইনরিটি যখন আপনাকে আক্রমণ করে তখন তিনি হয়ে যায় ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, আর ওরা যখন পুলিশ করতে যায় তখন আপনি কিছু পারেন আক্রমণ করবেন, তখন হয়ে যাবেন সংখ্যালঘু। আমাদের সাংবাদিক বন্ধুরা তখন তাই করতেন, সুন্দর যখন আসতো তখন বলতো আমি সাংবাদিক, আক্রমণের মুখে সমস্যা নিজেকে আত্মরক্ষার জন্য। আর যখন তিনি আক্রমণ করেন, তিনি যখন আমার দেশ নয় জীবনকে ঘুরিয়ে দেন, তিনি হন আপনার শাহবাগের সৈনিক, বাদশাহী সৈনিক। আমার কাছ থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে থাকবো, আমার কাছ থেকে জমাতের প্রতিপক্ষ হিসেবে থাকবো, আমার কাছে ভুলত্রুটিগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে, জাতিকে শরীর করতে গেলে হচ্ছে আমার কাছে। এই প্রস্তাব বসে ঘটনা করে মঞ্চ করে আওয়ামী লীগ 2018 সালে আওয়ামী লীগের রেভলিউশন, আওয়ামী লীগের সমস্ত এমপিদের পক্ষে আপনারা মিছিল বের করেছিলেন এখানে সমাবেশ করে। 2024 সালে ছাত্র হত্যার পক্ষে এখানে মঞ্চ করে আপনি বক্তৃতা দিয়েছেন, হুলিকা নিয়েছেন। আপনাদের সেই ক্যামেরাগুলো ব্যবহার করে যেখানে ছাত্ররা পুলিশ এবং সরকারদের মুখে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদের ওখানে পুলিশ যেতে পারছিল না, আপনার ক্যামেরা দিয়ে আপনি অ্যাক্সেস করে তাদেরকে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তাদেরকে খুন করতে সহায়তা করেছেন। এটা কি আপনার কাজ? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া 40 শতকে আপনার বক্তিয়ারপন্থীর কথা শুনছেন তো না? বক্তিয়ারপন্থী ছিল খাটো, কালো কুচিত, হাত পড়েছিল, আপনার হাঁটু ছিল লম্বা। তাকে তৎকালীন রাজা 40 শতকে তার অবস্থান থেকে সৈনিকেরা তাকে রিক্রুট করেনি, কিন্তু রাজা দিয়ে তাকে রিক্রুট করেছিলেন। তিনি যখন আপনার বাংলা আক্রমণ করে 17 সালে নিয়ে তখন পালিয়ে গিয়েছিলেন কে? লক্ষণ সেন, রাজা লক্ষণ সেন। 17 সালে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস লক্ষণ সেনের মতো। 1975 সালে যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, তাদের নেতাদেরকে হত্যা করা হয়, তাদের দলের সংগঠিত তাদের নেতারা, তখন কিন্তু খালেদ সিদ্দিকী সহ আমাদের নেতাদেরকে সীমান্তে পাওয়া যায়। কেন? আপনি কোথায় যান ওখানে? 24 সালে রক্তাক্ত অভ্যুত্থানের মুখে গণহত্যার মুখে আপনি পালিয়ে গিয়ে কোথায় গিয়েছিলেন? আপনি মুদির গোড়া অস্ত্র নিয়েছেন কেন? আপনি পালিয়ে যান কেন? আপনি লক্ষণ সেন হন কেন? বাংলাদেশের আপনার লক্ষ্যগুলি কর্মীকে পালিয়ে পালিয়ে যান সবসময়। পাকিস্তানের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারণে যদি জামাত শিবিরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, রাজনৈতিক দল নিষিদ্ধ করে 77 পর্যন্ত নিষিদ্ধ থাকতে হয়, তাহলে আপনি হত্যাকাণ্ডের জন্য আপনি নিষিদ্ধ হবেন না কেন? আমরা বলি একটু সময় কম, আমরা টনি ব্লেয়ার তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের পার্লামেন্টের সংসদীয় বিতর্ক চলছিল কি নিয়ে? বসনিয়া নিয়ে। বসনিয়ার যুদ্ধাপরাধী মিলোসেভিচের কথা আপনারা শুনছেন। তখন একটা বিখ্যাত তত্ত্ব ছিল আপনার এথনিক ক্লিনজিং, যেটাকে বলা হয় জাতিগত নির্মূলকরণ। ইউকের পার্লামেন্টে তখন সংসদীয় বিতর্ক চলছিল বসনিয়ার বিরুদ্ধে তার অবস্থান, ব্রিটেনের অবস্থান কি হবে। পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আসছে। টনি ব্লেয়ার দাঁড়িয়ে এই কনক্লুশন টানছিলেন যে ইউরোপের বুকে তুরস্ক যেভাবে ইউরোপের বুকে একটা মুসলিম রাষ্ট্র জন্ম লাভ করুক, ব্রিটেন এটা কখনো মেনে নেবে না, শত্রু করবে না। 1947 সালে নেহরু যখন পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন, ইন্ডিয়ান পার্লামেন্টে স্বাধীনতার পর, তখন বলেছিলেন স্বাধীনতার কারণে ভারত পত্রিকার স্বাধীনতার জন্য আপনারা সবাই উল্লসিত, আমি আনন্দিত, কিন্তু ভারতটা দুঃখ নিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। ভারত মাতা এখনো কিন্তু পূর্ণ স্বাধীন হয়নি। একটা টিউমার নিয়ে জন্ম লাভ করেছিলেন, টিউমারের নাম হচ্ছে পাকিস্তান। তারা কিন্তু তাদের আদর্শ থেকে সরানি। আমি বলি না পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ বাইবেল স্টেট ছিল, বাংলাদেশ একদিন স্বাধীন হতোই, কারণ তাদের আচরণ, ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত তাদের শোষণ এবং জুলুম নির্যাতনের কারণে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হতো। কিন্তু ইন্ডিয়ার উদ্দেশ্য কি ছিল? পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করা। এখনো তাই করছে, বাংলাদেশকে কেন্দ্র করে তাই করছে, পাকিস্তানকে কেন্দ্র করে তাই করছে। তার মানে ভারত জন্ম লাভ করেছিল তার আশেপাশে কোনো স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব থাকতে দেবে এই মন্ত্র নিয়ে। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা কিন্তু দুর্বৃত্তের কথা বলছি না, আমরা বলছি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের প্রশ্নে বাংলাদেশের কোনো আপোষ
করবে না। আমরা এটার উপর জাতীয় বাংলা করতে চাই, আমরা এটার উপর জাতীয় ঐক্যবদ্ধ চাই। জামাত ইসলামী ক্ষমতায় যাবে না, গণসংহতি যাবে না, কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যাবে না, বিএনপি ক্ষমতায় যাবে। দিস ইজ নট আওয়ার হেডেক। আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের একটি সরকার গড়তে হবে, যারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করবে, যারা বাংলাদেশের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন স্পিরিটকে দাঁড়ানো দেবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রস্তাবনা করবে না, মানবাধিকারের প্রস্তাবনা করবে না, গণতান্ত্রিক অধিকারের প্রস্তাবনা করবে না। তিনি আস্তিক লোক, তিনি বাংলাদেশের নাগরিক কিনা, তিনি যে মৌলিক অধিকার পাওয়ার জন্য সেই মৌলিক অধিকার নিশ্চয়তা পান কিনা, আমার কাছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা এখন রাজনৈতিক দলগুলোর কাছে সেটাই কামনা করি। এখন আপনাদের মধ্যে ইনকনসিস্টেন্সি অফ ইউর স্ট্যান্ড, আপনাদের বক্তব্যের ধারাবাহিকতা নেই। এটা বিএনপির মধ্যে লক্ষ্য করছি, আপনাদের মধ্যে লক্ষ্য করছি, গণসংহতি আন্দোলনকে বিভাগের মধ্যে লক্ষ্য করছি। সকালে এক কথা, বিকালে এক কথা, জাতি ফ্রাস্ট্রেটেড। ক্ষমতার প্রশ্নে আপনারা কি ধরনের সরকার করবেন, সংসদীয় সরকার করবেন, দ্বিকমিষ্ট পার্লামেন্ট করবেন, বিতর্ক করার অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্বপূর্ণ হয়, জুলাই বিপ্লবের চেতনাপূর্ণ হয়, এই ধরনের কোন রাজনৈতিক টানা ঘটনার মধ্যে জাতিকে বলে সরকার থেকে আনবেন না। চট্টগ্রাম প্রেস ক্লাবের কথা বলি আমরা, রাজনৈতিক দলগুলোর কাছে এমন একটা ধারণা বসতে, আমাদের তো মিডিয়া নেই। মিডিয়া থাকবে করতে গেলে আমার কাছে স্কুলে ভর্তি হতেই দেয়নি। আপনি ক্লাস 5 আপনার থেকে জিবিএ ভাগ আশা করেন কিভাবে? 17 বছর ধরে তো আমাকে স্কুলে ভর্তি হতে দেন নাই, জিবিএ ভাগ আশা করেন কিভাবে? এখন সময় আসছে আমরা কিন্তু মিডিয়াতে আসবো। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। জনগণের জনতা কর্মবোধ জনগণকে বিশ্বাস করি আমরা। সুতরাং আমাদের লোকজন বিভিন্ন জায়গায় আসবে, যারা জুলাই বিপ্লবকে ধারণ করতে পারবে না, তারা পরবর্তীতে টিকে থাকতে পারবেন না। আমরা বিরোধীদের মতো জাতিগত নির্মূলকরণ, আওয়ামী লীগ অথবা ফেসিবাদের পক্ষের লোকদেরকে দুজুটটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার পক্ষপাতী না। আমরা বলছি যেটুকু অপরাধ করছেন সেটুকু অপরাধের ঘটনাকে আপনাকে ভোগ করতে হবে। আমরা হাইডের নেশনে যাচ্ছি, স্বাধীনতার ছাত্র বন্ধার উত্তরে হাইডের নেশনে যায়, সিকিউরিটি দেখা যায়। আপনি একটু হাইডের নেশনে যান, কষ্টপূর্ণ গণতন্ত্র দিতে পারেন না। আমরা কিন্তু সাবেক যেই তাদের বিষয়ে ভেড়াম আছে, ভেড়াম আমরা চিনি, কিন্তু সাবেক যেই দাঁতগুলোতে ভেড়াম থাকে, ভেড়াম আমরা চিনি। এই ভেড়ামগুলো দাঁতগুলো চিনি, ভেড়ামগুলো দাঁতগুলো ফেলে যখন যাবে, রক্তের যখন কাজ পাই তখন কিন্তু দাঁতগুলো ফেলে যায়। 32 সাবেক যে দাঁত আছে কোনটাতে বিষয়টা আপনি বুঝতে পারবেন না। আমরা কিন্তু ভেড়ামগুলো দাঁতগুলো চিনি, কিন্তু যে আপনার সতর্ক থাকেন, হাইড্রেশন থাকেন, মাদকগুলো দেওয়ার চেষ্টা করবেন না। কারণ 5 আগস্টের পরে 1400 ছাত্র জনতার রক্তের বিনিময়ে ছোট্টগুলি মানুষ যে ট্যাঙ্গার থেকে দিনে পর্যন্ত রাস্তায় নেমেছিল, এখন সবাই কিন্তু আপনাকে নজর রাখছে, ওয়াজ করছে। জামাত বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। বেশিরভাগ বিরোধী আন্দোলন তারা নানান ধরনের আমাদেরকে এই উত্তরে মিডিয়া অবস্থান করে আমাদেরকে সাহায্য করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও বাংলাদেশের বিভিন্ন মুসলিম সাংবাদিক সমাজের, গণতান্ত্রিক পক্ষের সচেতন সাংবাদিক সমাজের সামনে আপনারা আপনাদের অনুষ্ঠান থেকে সাহিত্য করতে পারবেন, সমর্থন বাড়াতে রাখবেন। এবং রহিমাই যে কথাটা বলতে চেয়েছেন সাধারণ এবং ভালো করে বুঝতে, আমি এটা খোলাসা করে বলবো না। বোরকা পরে মুখোশ করে থাকার এখন সময় নেই। যুদ্ধ করার জন্য আপনি সামনে আসেন, সেনাপতি হিসেবে আমরা কি করবো? আপনি কি যুদ্ধ করবেন নাকি সম্মুখ সারিতে থাকবেন? আমরা কি করবো? আপনাকে মুখোশ করাবো নাকি মুখোশ না করে যুদ্ধের সামনে দেবো? আপনি নিজে নিজে এসে গেলেন না। ধন্যবাদ সবাইকে।